আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম আমাদের যে জুলাই আন্দোলন সে বিষয়ে, এবং কথা বলতে বলতে চলে গেলাম নির্বাচন, অর্থাৎ আপকামিং নির্বাচন, এবং সেদিকেই মানুষের মনোযোগ। যেটা নাসিম চৌধুরী বললেন, যেটা গাফফার ভাই বললেন, যে একটি নির্বাচিত সরকারের আন্ডারে যদি দেশ চলে তাহলে সব দিক দিয়ে আমরা বেনিফিটেড হই, এবং অবশ্যই আই বিলিভ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেদিকেই যাচ্ছে। এবং সুমন সাহেবের অনেক অভিযোগ, অনেক কিছু, এবং সেটা জনগণ বিচার করবেন। নাসিম সাহেব, আপনার কাছে আমি যাচ্ছি। হ্যাঁ, প্রথমে কলারের কথাটা একটু ইয়াদ দিয়ে ফেলি, আমি বলে ফেলি যে উনি বলেছেন যে উনি তো, আমি নাকি স্বীকারই করলাম যে বিএনপি এবং অন্যান্য দল এভাবে করছে। আমি ওইটা বলি নাই, আপনাকে বর্তমান পরিস্থিতিটা খেয়াল করতে হবে যে পুলিশকে আওয়ামী লীগ সরকার তাদের নিজের বাহিনী করে ফেলেছিল। সেই পুলিশ কিন্তু মনে করেন যে মোস্ট অফ দ্য পুলিশ যারা আওয়ামী বাকশালীদের প্রেতাত্মা ছিল, এরা কিন্তু আর কাজে ফিরে আসে না। আর যারা যেই পুলিশগুলা বর্তমানে কাজ করছে ওরা ট্রমাটাইজড, এদের মধ্যে একটা শক কাজ করছে যে আমরা কার কথা শুনবো। আগে হাসিনার কথা শুনে যারা কাজ করলো, একটা গভর্নমেন্টের কথাই তো শুনছে, পুলিশ তো তার গভর্নমেন্টের ওটার মধ্যেই তো কাজ করেছিল, কিন্তু দেশের বিরুদ্ধে কাজ করেছে, দেশের জনগণের বিরুদ্ধে কাজ করেছে। তো এখন আবার একটা গভর্নমেন্ট এসেছে, এটাও আবার মনে করে যে জনগণের সরকার নয়, হ্যাঁ স্থিতিশীল না। তো এখন এই অস্থিতিশীল পরিস্থিতিতে আমরা জানি রে ভাই, এটা সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে। বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে, এই সরকারের নিজস্ব সক্রিয়তা না থাকার কারণে রাজনৈতিক দলগুলো তাদের দৌরাত্ম্য দেখাচ্ছে, এটা আমার দলের বাইরে নয়। যার কারণে বিএনপি অলরেডি, আমার নেতা দেশনায়ক তারেক রহমান 950, আমি মনে করি যদি ভুল না করে থাকি 750 ছিল, তারপরে প্রায় 900-এর মতো আপনার দলের নেতা কর্মী অলরেডি বহিষ্কার হয়েছে দল থেকে, বিএনপি থেকে এই 1 বছরের মধ্যে। এর মধ্যে আপনার স্থায়ী কমিটির মেম্বার থেকে শুরু করে, আপনার নির্বাহী কমিটির মেম্বার থেকে শুরু করে অনেককে সক্রিয় করা হয়েছে। কারণ কি? যে ওই সুযোগে সদ্ব্যবহার করা হচ্ছে। তো আমি এটাই বোঝাতে চেয়েছি যে একটি পলিটিক্যাল গভর্নমেন্টকে নিয়ে আসুন, পুলিশ তখন দেখবেন, এরপরের দিন দেখবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কাকে বলে, কাকে বলে, আর আপনি এরপরের দিন দেখবেন পুলিশও বুঝবে যে কত ধানে কত চাল। কারণ যখনই একটি সরকার, একটি পলিটিক্যাল গভর্নমেন্ট চলে আসে, তখন একটি সিস্টেম ডেভেলপ হয়ে যায়। এই সিস্টেমের মাধ্যমে দল চলে, দেশ চলে। এখন আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট পেয়েছি, যে গভর্নমেন্ট সবাই জানে এটা ফর দ্য টাইম বিং, এই গভর্নমেন্টের মানে আপনার সময় সীমিত। আচ্ছা, একটা প্রশ্ন জনাব সুমন সাহেব এবং আই বিলিভ ব্যারিস্টার আমিন সাহেবও করছেন, যে ডক্টর ইউনূস সাহেব এখানে যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেবের সাথে বসছেন, এবং উনি বলছেন এটা বসা ঠিক হয় না, উনি সেই কথা বলছেন, আমি আপনাকে বলি, এই জন্যই তো বললাম যে ডক্টর ইউনূস ইজ এ ভেরি ইন্টেলেকচুয়াল পারসন। ডক্টর ইউনূসের জ্ঞানের পরিধি অনেক বড়। রাজনৈতিক অভিজ্ঞতা ওনার থাকতে না পারে, দেশ পরিচালনার অভিজ্ঞতা না থাকতে পারে, কিন্তু কোন সময় কোন জিনিসটা করা উচিত উনি ভালোই বুঝছেন। যখন বিএনপি বলেছে যে আমরা ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন চাই, ঈদের আগে, এবং ডক্টর আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন ঈদের পরে যদি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনে যদি একটি রোডম্যাপ না দেওয়া হয় তাহলে ঈদ পরে আমরা সিদ্ধান্ত নেব আন্দোলন। হ্যাঁ, ডিসেম্বর, এখন বর্তমান ডিসেম্বর, সরি আমি ফেব্রুয়ারি কেন বলি, ডিসেম্বরের মধ্যে ইলেকশন না হলে আমরা, থ্যাংক ইউ ভাই, আমরা কি বলে এই আন্দোলনে যাব। হ্যাঁ, আপনি দেখুন বিএনপি বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার সরকার এত প্রতিকূলতা, আপনারা দেখেছেন, এই আপনার টকশোতে বসে ফারুক সাহেব আমি বলেছি যে বিএনপি ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে, নৌকা বন্ধ করে দিয়েছে, লঞ্চ বন্ধ করে দিয়েছে, ট্রেন বন্ধ করে দিয়েছে, ফ্লাইট বন্ধ করে দিয়েছে। তার মধ্যেও বিএনপি 10 থেকে 15 লক্ষ লোক ঢাকায় মনোপলিট করেছিল কি না? করেছিল। তো ডক্টর ইউনূস খুব ভালো করে জানে, যখন গোপালী পুলিশও নাই, হাসিনাও নাই, 30 লক্ষ লোক ঢাকায় জমা করা দেশনায়ক তারেক রহমানের জন্য 30 মিনিটের ব্যাপার, সিদ্ধান্ত নেওয়া। হয়তো একদিন সময় দিবেন, 2 দিন সময় দিবেন। বিএনপি এই অবস্থানে রয়েছে। বিএনপি যদি চায় আগামীকালকে এই সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন করে যেতে, দেশটা আবার অস্থিতিশীল পরিস্থিতি চলে যাব, এটা বিএনপি কখনোই চায় না। কারণ আমরা এই সরকারকে ধারণ করি। এই সরকার বিএনপির আন্দোলনের ফসল, অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনের ফসল, ছাত্রদের আন্দোলনের ফসল। আমরা কেন এই সরকার থেকে কাছে যাব? ডক্টর ইউনূস সাহেব সেটাই চিন্তা করেছেন যে আমি এই যে একটা সামান্য দিনের, উনি বলেছেন এপ্রিল, আমরা বলেছি ডিসেম্বর। এপ্রিল তো কোনো অবস্থাতেই সম্ভব নয়।
এটা তো আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। কারণ প্রথমে হচ্ছে আপনার মার্চে রোজা, রোজার মাসে আমি আমি আল্লাহকে ডাকবো না আমার ক্যান্ডিডেটকে ঘুরবো? এসএসসি পরীক্ষা। এখন আসলে আপনি উনি কেন এসেছেন? উনি এসেছেন ওনার অ্যাওয়ার্ড নিতে, কিন্তু পাশাপাশি উনি এসেছেন দেশনায়ক তারেক রহমানের সাথে, আমার লিডারের সাথে একটি বৈঠক করে একটা নির্বাচনের রূপরেখা মানে যেহেতু বৃহৎ দল বিএনপি, ডক্টর ইউনূসের সাথে বিএনপির একটা হাইয়ার অথরিটির আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় চলে আসে, যেটা চলে এসেছে যে আমরা ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনে আসছি। এখন দেখুন, আচ্ছা উনি যে বললেন যে ডক্টর ইউনূস সাহেব শুধু তারেক রহমানের সাথে মানে দেখা করে ফেললেন, আর কোনো আপনার মনে করে যে এটা তো, আরে ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছেন পরশুদিন চায়নাতে। চায়না দেশনায়ক তারেক রহমানকে ইনভাইট করেছে চায়না ভিজিট করার জন্য। উনি কি এখন প্রধানমন্ত্রী? উনি একটি রাজনৈতিক দলের প্রধান। তো রাজনৈতিক দলের প্রধান তারেক রহমান সাহেবকে চায়না কেন আপনার ইনভাইট করলো আপনার এই চায়না ভিজিট করার জন্য? রাষ্ট্রীয়, বুঝতে পারছেন আপনি, রাষ্ট্রীয় আপনার আমন্ত্রণ পেয়েছেন। তো এই আমন্ত্রণটা কেন এসেছে? এটা দেবালোকের মতো পরিষ্কার যে ইলেকশন আসলে বিএনপি আসার সম্ভাবনা রয়েছে। আমি মানে শেষ করে ফেলি। আমি আবার আমি একটু কাপড় ভাই কি সময় দিই? কাপড় ভাই আপনার জন্য 3.5 মিনিট এখন। হ্যাঁ বলুন, কোশ্চেন কি? আমার কোনো কোশ্চেন নেই আপনার জন্য। ওকে, আমি আপনাকে একটা করে যদি বলি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে হতাশা আমাদের সবারই আছে। তার আগে আমি একটু আপনাকে একটা ইন্টারাপ্ট করে দিই, আমি আপনার টাইমের বাইরে দিচ্ছি। উনি যে কথাটা বলছেন এটা এনসিপি নিয়ে কথাটা ব্যাপারে আপনার মন্তব্য? আমি মনে করি এটা যথার্থ না, এটা কমেন্টটা। কারণ হচ্ছে ছাত্ররা এই গণ আন্দোলনের হচ্ছে নেতৃত্ব দিয়েছে, গণ অধিকার পরিষদ না। যারা এনসিপি গঠন করেছে তারাই নেতৃত্ব দিয়েছে, তারা নেমেছিল বলে অন্যরা পিছনে এসেছে, নাহলে 16 বছরে কেউ এভাবে গণ অধিকার পরিষদ ছিল না, পিছনে ছিল, তারা নেতৃত্বে ছিল না। কি বলেন ভাই? আপনি এরা তো আমাদের কর্মী ছিল। আপনি আপনার কর্মী ছিল, সেটা খুব বড় কথা না। তারা নেতৃত্ব দিয়েছে গণ অধিকার পরিষদের কর্মী হিসেবে না, তারা ছাত্র নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছে। এই বাস্তবতা যদি আপনারা স্বীকার না করতে চান তাহলে জনগণ আপনাদের বিচার করবে আপনারা কতটুকু ম্যাচিউর এবং কতটুকু আসলে আপনারা আমাদের গণ অধিকার পরিষদের কর্মী ছিল, রাজনৈতিক ছিল, নতুন রাজনৈতিক দল করেছে এরা। এটা আমরা মনে করি রাজনৈতিক এই যে এই এনসিপি তাদের একটা যে ইয়াটা ছিল, প্রত্যাশা ছিল ছাত্রের যে এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের কাছে, সেটা তাদের এই গভর্নমেন্টে অংশ নেওয়া এবং তাদের কিছু অ্যাপিএস এবং তাদের এই সজীব ভূঁইয়াদের কিছু কর্মকাণ্ডের কারণে তারুণের প্রতি আমাদের বাংলাদেশের মানুষের তরুণদের উপরে নির্ভর করার যে প্রত্যাশার জন্ম হয়েছিল সেটা অনেক আহত হয়েছে। এটা আমাদের জন্য হতাশার, কারণ মানুষ তরুণদের উপর নির্ভর করতে চায়, কিন্তু এই তরুণরাও যদি ক্ষমতায় গিয়ে দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তাইলে আসলে মানুষের আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। সুতরাং আমরা মনে করি যে এখান থেকে আমাদের ফিরে আনতে হবে, এবং আমাদের পার্টিও একটা তরুণ নির্ভর দল। আমরা এই জন্য বলেছি যে বিকল্প দেখাতে হবে। 55 বছর ধরে সব বড় দলেই দেখানো হয়েছে, কিন্তু তারা আসলে মানুষকে নাগরিক হিসেবে ট্রিট করার যে কালচার সেটা করে নাই। সুতরাং এই ইনস্টিটিউশনকে শক্তিশালী করে মানুষকে নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে, সেটা 2 যে অনেকগুলো সেক্টর আছে যে বাংলাদেশে আমরা বলেছি এই যে প্রতিষ্ঠানগুলোকে গঠন করতে হবে, সেটা আমাদের এই ইয়াটার সাথে প্রত্যাশা। ভাই বলেছেন যে আগের ক্ষমতার সাথে হাসিনা সরকারের সাথে এই সরকারের কেন কম্পারিজন করতে হবে? হ্যাঁ, কম্পারিজন করতে হবে। আমরা যেরকম ছিলাম এখন যেরকম চলছি সেটা দুইটার কম্পেয়ার না করলে আপনি কতটুকু পরিবর্তন হলো সেটা তো আমরা বুঝতে পারবো না। সেই প্রত্যাশায় আমরা যে আগে 15 বছর ছিলাম তার থেকে 1000 গুণ বাংলাদেশ ভালো আছে সব দিক থেকে। দিক থেকে আপনার যে পুলিশ গুণ খুম হয় না, জানতে পারছে গেছে ভাই সেদিক থেকে সেটা ভাই আমি তো বলছি যে 99টা সঠিক করে না আপনাকে, আমি যাচ্ছি। সুতরাং এবং অর্থনীতি ড্রেনেজ হয়ে যাচ্ছিল, ব্যাংক 12টা প্রায় মানে দেউলে হওয়ার পথে ছিল। আওয়ামী লীগের মালিকানা, নেতাদের মালিকানাধীন, অলিকারদের মালিকানাধীন যে গার্মেন্টস ফ্যাক্টরি ছিল ফেলে চলে গেছে। গভর্নমেন্ট এগুলো টেনে নিয়ে আসছে, শ্রমিকদের আন্দোলনে এটাকে কাভার দিয়েছে। রেমিটেন্স বাড়াইয়া এই 8 বিলিয়ন বা 12 বিলিয়ন থেকে রেমিটেন্স রিজার্ভ গিয়ে উঠছে আপনার 30 লক্ষে। ইয়াস, আনসার্টেনিটি থাকলে বিনিয়োগ আসে না, কিন্তু তারা বড় বড় উদ্যোগ নিয়েছে। বিনিয়োগকারীরা বাংলাদেশ ঘুরে গেছে, হয়তো একটা পরিবর্তন বা ক্লিয়ার পিকচার আসলে এই বিনিয়োগগুলা
70টা আসবে এবং তারা রাস্তাটা ক্লিয়ার করে রেখেছে এবং এটাই এক্ষেত্রে ডক্টর ইউনূসের যে ভাবমূর্তি এবং আন্তর্জাতিক কানেকশন এবং ওনাদের যে দক্ষতা যে ওনাদের বিডার যে ওনারা পরিচালক দিয়েছেন ওদের এই দক্ষতা বাংলাদেশের জন্য অনেক কাজে লাগছে। সুতরাং আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা এবি পার্টি মনে করি আমরা নিজেদেরও সমালোচনা করব, অন্যদেরও সমালোচনা করব ঢালাওভাবে। আর কারো যদি কোনো গুণ থাকে সেটাও প্রশংসা করার বা গ্রহণ করার মতো মানসিকতা, সেই মানসিকতার রাজনীতি বাংলাদেশ দরকার। বাংলাদেশের রাজনীতি প্রচণ্ড পোলারাইজড। এখন আমরা না হয় শত্রু নাহলে বন্ধু, মাঝে মাঝে কিছু কিছু হবে না। এখন আলোচনা করতে গেলে আপনার সমস্যা, সেটা হচ্ছে আলোচনার মাধ্যমে সমাধান হইতে হবে। সুতরাং এই ক্ষেত্রে বাংলাদেশ অনেক অগ্রগতি হয়েছে। আমরা মনে করি এই জায়গায় যদি যেতে পারি যে মানুষ ধরেন একটা মানুষের পারসেপশন হয়েছে যে বিএনপি ক্ষমতায় যাবে, এরকম যদি হয় যে আগেও দেখা গেছে যে পার্টি ক্ষমতায় যায় নাই, ইলেকশন বলছে ইলেকশন সুষ্ঠু হয় নাই, যদিও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। এমন যদি আস্থায় আমরা আনতে পারি যে এরকম সিস্টেম এটা করার দরকার যে পার্টি হেরে যাবে তারাও যদি মনে করে যে না নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, এই সিস্টেমটা প্রতিষ্ঠা করাটাই হচ্ছে এই বাংলাদেশের প্রত্যাশা করতে পারে। তাহলেই হচ্ছে যে এই সংঘাতের সার্কেল থেকে বাংলাদেশ বেরোতে পারবে এবং এই বাংলাদেশের মানুষকে মানুষ হিসেবে ট্রিট করার মতো মানুষের কোনো মর্যাদা নাই তো বাংলাদেশের। আচ্ছা, আমি লাস্ট একটা কোশ্চেন না, তাদের মর্যাদা আছে, কর্মীদের মর্যাদা। প্রশ্নটা হচ্ছে যে এবি পার্টি কি 300, আমি আপনাকে আবার শোনাবো, আমি এবি পার্টি কোশ্চেনটা আগে করে ফেলাম। এবি পার্টি কি 300 আসনের জন্য প্রিপারেশন নিচ্ছে? আমরা 300 এর জন্য প্রিপারেশন নিচ্ছি না। আমাদের আগে থেকে যে প্ল্যান ছিল আমরা 150 আসনে ইলেকশন করব। আমাদের পার্টি এখন অত বড় হয়ে যায় না যে 300 আসনে করব, বাট এখনো আমাদের 6 মাস সময় আছে। আমাদের যদি যথাযথ প্রার্থী থাকে তাহলে হয়তো করতেও পারি, বাট প্রাইমারি প্ল্যান হচ্ছে আমরা 150 আসনের জন্য। থ্যাংক ইউ। আমার আরেকটা কথা আমাকে বলতে হচ্ছে যে ভাই বলেছেন পলিটিক্যাল পার্টি যদি গভর্নমেন্ট থাকে তাহলে পরে পুলিশ একটা স্ট্রংলি কাজ করে, কিন্তু আমাদের বাংলাদেশের হিস্ট্রি সেটা বলে না। নিরপেক্ষভাবে মানুষের সেবক হওয়ার কথা, ইনস্টিটিউশনগুলো নিরপেক্ষভাবে পরিচালিত হওয়ার কথা। পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট আন্ডারে আসলে তারা তাদের লাঠিয়াল হিসাবেই ব্যবহৃত হয়েছে। সেটা বিএনপির আমলে যে খুব উন্নতি ছিল তবে সেরকম না। আওয়ামী লীগ আমল তো পলিটিক্যাল গভর্নমেন্টই ছিল, তা পুলিশ কি আমাদের বন্ধু হিসাবে ছিল নাকি নির্যাতনকারী ছিল, নিপীড়নকারী ছিল? সুতরাং এখন বরঞ্চ তারা যে ট্রেনিংয়ের মাধ্যমে এই যে প্রথম দিকে খুব খারাপ অবস্থা ছিল, বাট এখনকার যে স্বরাষ্ট্র বলতে আমি বলবো যে 6 মাস আগের থেকে উনি অনেক ভালো ভদ্রলোক পরিশ্রম করছেন, সেটা প্রশংসা ওনার দাবিদার আছে। আমাদের প্রত্যাশার থেকে অনেক নিচে, কিন্তু ইমপ্রুভ কিন্তু 6 মাস আগের থেকে অনেক। চাইলে আমরা একদম ভালো স্বরাষ্ট্রমন্ত্রী দিতে পারতাম। উনি আমি মনে করি যে আগের থেকে উনি যে ভাবমূর্তিটা ছিল উনি অনেক কাটিয়ে উঠছে, বাট আমরা চাইলে আরো ভালো অবশ্যই হওয়া উচিত ছিল, সেখান থেকে আমাদের দূরে আছে। বাট আমি মনে করি যে শুধু পলিটিক্যাল গভর্নমেন্ট হওয়াটা এর সমাধান না। সমাধান হচ্ছে যে আমাদের এই নিঃস্বতা দ্বারা যে প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে সাধারণ মানুষের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য কাজ করবে, কোনো ভয় পেতে জন্য। এখানে কিন্তু ওই যে সাংবাদিক নিয়োগ কমিটির যে সংস্কার কমিশনের মধ্যে একটা প্রস্তাব, সেটা একটা অন্যতম কারণ। সে রাজনীতিগুলো যে আলোচনা করছে সেটা যদি এখন নিয়োগ কমিটিগুলো প্রভাবমুক্ত হয়ে তারা চাকরি হারাইতে হবে না এই ভয় না থাকে, তাহলে আর বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাইকে তারা সমান ট্রিটমেন্ট দিতে পারবে। এবং এই গভর্নমেন্ট অলরেডি বলেছে যে মারণাস্ত্র দেওয়া হবে না পুলিশের কাছে, এবং তাদেরকে এই যে ছত্রভঙ্গ করার জন্য মানুষকে লাঠিপেটা না করে কিভাবে দিতে হয় সেটা প্রশিক্ষণও দিয়েছে এবং এটা ডেমনস্ট্রেশন আমরা দেখেছি। এটা একটা বড় পরিবর্তন, এটা বড় উন্নতি, এটা আমাদের দেখতে হবে। বাট তারা প্রোটেক্ট করতে পারে নাই যেভাবে সারা দেশে যে পরিমাণ পুলিশ নিয়োগ করার দরকার ছিল, যে আওয়ামী আমলে নিয়োগকৃতদের বাদ দিয়ে, সেটা ওনারা পারে নাই। এটা আমাদের একটা তারেক রহমান সাহেবের মিটিং এর ব্যাপারে আমি একটা বলি, এটা ওনার বিএনপির জন্য একটা বড় স্ট্রং পয়েন্ট বলতে হবে। তা ওনারা বড় দল পারসেপশন, ওনাদের হুমকির মুখে বসে ওনাকে এটাকে ম্যানেজ করতে হয়েছে। এটা যেরকমভাবে বিএনপির জন্য একটা আমি স্ট্রেংথ মনে করি ওনাদের এই যে জনসমর্থনের কারণে। বাট এটা একটা দেউলিয়ত্বও বটে আমার, কারণ হচ্ছে বাংলাদেশে সব দলের সাথেই ইউনূস সরকার মিটিং করছেন, এমন ওনাকে এই পারসেপশনটা ক্রিয়েট হয়েছে যে সব ক্ষমতা এক ব্যক্তি বা চেয়ারম্যানের হাতে কেন্দ্রীভূত, ওনার সাথেই আলোচনা না করলে কোনো কিছু হয় না। এটা কিন্তু বিরাট ধন্যবাদ। এই বিষয়টা নাসির ভাই বলবেন। আমি যাচ্ছি আমিন চৌধুরী। সকল রাজনৈতিক দলের নির্বাচন আমরা আশা করছি হবে, আপনি বলছেন হয়তো 1 মাস পেছনে যেতে পারে, বাট আপনাদের জামাত ইসলামের বর্তমান এই নির্বাচন নিয়ে পরিকল্পনা কি? ওয়েল, সুপ্রিয় উপস্থাপক, বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনমুখী দল।
বাংলাদেশ জামাত ইসলামী গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের মতামতকে শ্রদ্ধা করে। তো বাংলাদেশ জামাত ইসলামী এই সরকার আসার পর থেকে, নতুন স্বাধীনতা যখন আমরা পেয়েছি তখন থেকেই যেহেতু ইলেকশন করতে হবে, ইলেকশনের জন্য ব্যাপক প্রিপারেশন নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা প্রায় 290টি আসনে আমাদের প্রাথমিক প্রার্থী ডিক্লেয়ার করা হয়েছে। এটা চেঞ্জ হতে পারে, এটা প্রাইমারি ডিক্লারেশন। এটা হচ্ছে যে যদি জোট হয় অথবা যাদের সাথে জোট হয়, এটা হতে পারে বিএনপি, হতে পারে ইসলামিক দলগুলো আছে, হতে পারে এনিবডি। যদি এমন যদি নির্বাচনী জোট হয় তাহলে হয়তো বা কিছু আসন ছাড় দেওয়া দিতে হতে পারে। সো এই জামাত ইসলামী নির্বাচনের ব্যাপারে সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে রেখেছি এবং জামাত ইসলামী এই মুহূর্তে নির্বাচনের ওকে, আপনাকে দেখতে হবে যে প্রায় 1,10,00,000 মানুষ প্রবাসী যারা রয়েছেন তাদের ভোটাধিকার নেই। আপনি কি এখান থেকে বাংলাদেশে ভোট দিতে পারছেন? ইফ ইউ ডোন্ট গো ইন বাংলাদেশ দেন আপনি কি এখান থেকে ভোট দিতে পারছেন না। সো আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। এই সংখ্যাটা হচ্ছে 1,10,00,000 মানুষ প্রবাসী, তারা ভোট দিতে পারছেন না। এই জন্য কি নির্বাচন ডিলে করা উচিত না? এই যে সময়টুকু আছে, যদি এই সময়ের মধ্যে যদি প্রপার মেজারমেন্ট নেওয়া হয়, সরকারের যে সামর্থ্য রয়েছে, আমাদের যে এমবিসি হাই কমিশন যেগুলো আছে, এমবিসি গুলো আছে, যদি প্রপারলি কাজে লাগানো হয়, অবশ্যই সুষ্ঠুভাবে একটা তার মানে বারিশা আমিন, জামাত ইসলামী নির্বাচন ডিলে চাচ্ছে বা ফেব্রুয়ারি চাচ্ছে না বিকজ অফ প্রবাসীদের ভোটের অধিকারের জন্য? না, জামাত নির্বাচন ডিলে চাচ্ছে না। জামাত জামাত ইসলামী দ্রুত নির্বাচন চায়, বাট প্রয়োজনীয় সংস্কারগুলো করতে হবে। আপনি যদি একটু আগে আমার ব্যারিস্টার গাফরে বলেছেন যে লাও সেই কদু, আমরা যে ফ্যাসিস্ট রিজাইমকে যে বিদায় করেছি, আমরা এমন কোনো দল আসছে, আমি আমার বন্ধুদেরকে বলছি না, যে এমন কোনো দল আসলো যাদের কার্যক্রমগুলো হচ্ছে আগের ফ্যাসিস্ট রিজাইমের মতো, আবার যদি মারামারি কাটাকাটি রাহাজারি যদি দেশব্যাপী শুরু হয়, আবার সেই হত্যা গুম খুন রাজনীতি যদি আমাদের করতে হয়, যদি আবার সেই ফ্যাসিস্ট রিজাইমের মতো সব কিছু আমাদের ফেস করতে হয়, তাহলে এই নতুন স্বাধীনতার কোনো মানে হয় না। নাকি আপনারা জাতীয় সরকার চাচ্ছেন? না, আমরা এই মুহূর্তে জাতীয় সরকার না, আগে যদি হতো এটা সম্ভাবনা ছিল, কিন্তু এই মুহূর্তে জাতীয় সরকার হওয়ার কোনো পসিবিলিটি নাই। এই মুহূর্তে নির্বাচন দিতে হবে, বাট যে প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে, সংস্কারগুলো সাধন করতে হবে, প্রয়োজনীয় সংস্কারগুলো করে তারপর ইলেকশনের দিকে যেতে হবে। এর মধ্যে রয়েছে সংবিধানের মধ্যে আপনি কোন বিষয়গুলো রাখবেন। আপনি এখনো জুলাই ডিক্লারেশন, আমরা আজকে জুলাইয়ের বিপ্লবের বার্ষিকী পালন করছি, কিন্তু হোয়াট ইজ দ্য প্রক্লেমেশন অফ দ্য রেভলিউশন? আপনার রেভলিউশনের প্রক্লেমেশন কি করা হয়েছে? এখনো করা হয় নাই। তাহলে আমরা আসলে ফসল কেটেছি, ফসল এখনো আমরা পাতে তুলতে পারিনি। আনটিল জুলাই ডিক্লারেশন যদি না দেওয়া হয়, যে তখন পর্যন্ত আপনি এই পর্যন্ত যা করা হয়েছে, এটা হচ্ছে টেকনিক্যালি আপনি গভর্নমেন্টের সমস্ত কিছুকে ইলিগেল বলতে পারেন। সুতরাং প্রক্লেমেশন অফ রেভলিউশন এটাকে আপনার দিতে হবে। সংবিধানে কোন বিষয়গুলো আপনি রাখতে চান সেগুলোকে একটা 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 মতক্ষে পৌঁছতে হবে। আমরা দেখেছি যে ইতিমধ্যে সংবিধান সংস্কার করার জন্য কয়েকটা কমিটি করা হয়েছে, বিভিন্ন রকম সংস্কার কমিটিগুলো করা হয়েছে এবং হচ্ছে ঐকমত্যের কমিশনগুলো করা হয়েছে। সেখানে সব রাজনৈতিক দলগুলো পার্টিসিপেশন করছে। হ্যাঁ, বেশিরভাগ রাজনৈতিক দলগুলো একমত পোষণ করছেন। হয়তো কোনো রাজনৈতিক দল তার দ্বিমত পোষণ করছেন তাদের রাজনৈতিক অবস্থানের জন্য, তাদের রাজনৈতিক অবস্থানের ভিন্নতার জন্য অথবা প্র্যাকটিক্যাল রিজনের জন্য, তারা সেটা ভালো বলতে পারবেন। সুতরাং যে একটা ঐক্যমতে বসতে হবে। আমরা আর কোনো ফ্যাসিস্টকে আমরা দেখতে চাই না। আমরা একটা সুষ্ঠু, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ দেখতে চাই, যা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা যে বাংলাদেশকে নিয়ে গর্বে আমাদের আমরা বুক ভরে গর্ব ফিল করতে পারবো। ধন্যবাদ ব্যারিস্টার আমিন চৌধুরী। আমি যাচ্ছি সুমন সাহেব আপনার কাছে। গণ অধিকার পরিষদ নিয়ে কথা বলতে চাই, তারা কি 300 আসনের জন্য প্রিপেয়ার্ড? আমরা 300 আসনেই নির্বাচন করব, সেটা আমরা অনেক আগে থেকেই ঘোষণা করে আসছি এবং আমরা চেষ্টা করতেছি আমাদের সেভাবে জনবল এবং মনোবল যাতে আমাদের থাকে। এবং একটা দর্শক একটা প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়ে আমরা পরে বলে যাব। উনি আজকে আমাকেই প্রশ্ন করেছেন যে আমি ডক্টর ইউনূসের সমালোচনা করতেছি, আরেকটা দলের দালালি করতেছি, দলেরটা নাম বলেননি। তো যে কোনো দলেরই বলুক, আমি পার্সোনাল ইস্যু নিয়ে বলতেছি না, আমি দেশের ইস্যু নিয়ে বলতেছি। আমি যে দলটা করি, গণ অধিকার পরিষদ, সেই দলেরও আমি দালালি করি। আমি দল রিপ্রেজেন্ট করি, কারণ হচ্ছে আমি দলের স্টেক হোল্ডার। আমি দলটা যে 100 জন মিলে তৈরি করেছে বা 1000 লোক ছিল, তার মধ্যে থেকে একজন ছিলাম। এই জন্য আমি দলটাকে পছন্দ করি, কিন্তু আমি দেশের দালালি করি। এখন যে সরকার ক্ষমতায় আছে, যে ভুল করতেছে, তাকে যদি আপনি আগে থেকে না বলেন,
আগে থেকে সতর্ক না করেন তাহলে কিন্তু ওই সরকারই কিন্তু বাঘের পিঠে উঠে যাবে, তারপরে নামতে পারবে না। আর বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কীরকম আছেন, উনি কুমিরের পিঠে আছেন, নদী পাড়ি দিচ্ছেন, কুল রাখি না সেম রাখি। উনি দেখেন এখান থেকে মিটিং করে চলে গেছেন, বাংলাদেশে গিয়ে গেছে জামাত ঐক্যমত কমিশনে প্রথম দিন আসেনি, উনি নিজে ফোন দিয়েছেন, এটা আমার মিডিয়া দিয়ে আসছে। এখন ওরা চলে যাচ্ছে, ওরা না ভালো দেখেন রাজনৈতিক ঐক্য, তাহলে একজন নেতার কাজ তো এটাই না একজন নেতার কাজ শুনেন। আমরা বিগত রিজিম যদি আপনি কম্পেয়ার করেন, বিগত রিজিমে যা কিছু ঘটতো, একটা যদি ঘর বাড়ি জ্বলতো ওইখানে সবাই গিয়ে শেখ হাসিনার দরজা চলে যেত, বাকিরা সব ছিল জিরো, শেখ হাসিনা অনলি হিরো, শেখ হাসিনা ফ্লাইট, আওয়ামী লীগ ফিনিশ, এটাই তো বাস্তবতা। এখনও যদি আমরা ডক্টর ইউনূসের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা আমারও আছে, আমারই সরকার আসে, আমার আন্দোলনের ফসল, তো উনি যে ছোট ছোট ভুলগুলা করতেছে, এই যে কুল রাখি না সেম রাখি, কুল রাখি না সেম রাখি, কখনো বিএনপি, কখনো জামাত, কখনো এনসিপি, কখনো গণ অধিকার পরিষদ, সবাইকে সমান সুযোগ না দিয়ে, না সবাইকে সমান সুযোগ না দিয়ে, কথা বলার সুযোগ না দিয়ে, একদিকে বেশি ঝুঁকে যাওয়া, একদিকে কম ঝুঁকে যাওয়া, এটা ওনার কাছ থেকে যখন আসে তখন পাবলিক ভিন্নভাবে দেখে। আর এই যে আপনি বলছেন বা ওই যে নাসিম ভাই বলছেন যে আগামীতে শিওর আসছেন, বিএনপি নেতা আসছেন এবং প্রধানমন্ত্রী আসছেন, দেখেন জোর দিস হাইপোথেটিক্যালি ধরেন যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, 1 ফেব্রুয়ারি ইলেকশন হয়, আর 1 ফেব্রুয়ারি রাত 12টার সময় যদি এখানে টক শো আর বিএনপি হেরে যায়, তাহলে কি বলবেন সুষ্ঠু নির্বাচন? কেন হাইপোথেটিক্যালি ধরে নিলাম, যদি হেরে যায় এটা কি সুষ্ঠু নির্বাচন হবে? কেন হবে না? না যদি হয় সুষ্ঠু নির্বাচন, তো আমি এটা মেনে নিয়েছি। কারণ হচ্ছে কি, আপনি যখন বিএনপি 16 বছর নির্যাতিত, সত্য 16 বছর, বিএনপি 20 বছর নির্যাতিত, 20 বছর তারও বেশি সময় ধরে নির্যাতিত, তারা ক্ষমতার জন্য পাগল হয়ে আছে, ভালো কথা, কিন্তু তাদের ডাকে কিন্তু আন্দোলনের লোক আসেনি। আপনি তৃণমূলের পাবলিকের জনগণের ভোট যদি হয়, বিএনপি নাও আসতে পারে, বিএনপি নাও তো আসতে পারে। জনগণ এখনকার বর্তমান মানুষ স্মার্ট মানুষ, গাফফার ভাই খুব সুন্দর বলছেন যে মানুষ সচেতন হয়ে যদি গাফফার ভাইকে ভোট দিয়ে দেয় বা আপনাকে দিয়ে দেয় বা আমাকে দিয়ে দেয়, ধরেন আমি ক্যান্ডিডেট হতে চাই, আমার একটা ড্রিম আছে, কিন্তু আমার তো সেই টাকা পয়সা নেই, মধ্যবিত্ত ফ্যামিলি, কিন্তু আমার কথাগুলো মানুষ পছন্দ করে বা বিশ্বাস করে, আমাকে ভোট দিলে আমি এমপি হয়ে গেলাম। ধরেন আমার সেই বিএনপি বলবে যেটা ভুল ছিল, এই তো বাচ্চা ছিল, এটা তো আসার কথা না, সে আসলো কীভাবে, এটা ভুল হয়েছে না। আপনি বিএনপির কমপ্লিট রাজনীতি বাংলাদেশ ভিত্তিক আপনি আলোচনা করেছেন, যদি এটার জন্য আলোচনা হতো ভিন্নভাবে বলতে পারতেন, কিন্তু ওই যে সকল দলকে দেউলিয়াপনার মধ্যে ফেলে দেওয়া। আর আমি যে প্রথমে বলছিলাম যে এনসিপি বা যে রাজনৈতিক ছোটো ছোটো দলের, যখন আপনি অভিভাবকের জায়গা থেকে যদি স্নেহতরূপভাবে একজনকে দেখেন, সে কিংস পার্টি হবে। জি, আপনাকে ধন্যবাদ নাসিম সাহেব। অনেকগুলো কোয়েশ্চেন, কিন্তু আপনার অনেকগুলো কোয়েশ্চেন, সময় কম। আচ্ছা ফারুক সাহেব, এখানে হচ্ছে কি যে একটা ব্যাপার দেখুন যে আমরা কোন জায়গায় এসে, প্রথমে উনি যে কথাটা বলেছেন যে আমি বলেছি যে বিএনপি ক্ষমতায় আসছেই, শিওর আসবে, এভাবে এ ধরনের কোনো কথা আমি বলি নাই। আমি আপনার কথার পিঠে বলেছিলাম, আপনি বলেছেন যে কেন ডক্টর ইউনূস সাহেব তারেক রহমানের সাথে দেখা করে সবাইকে ডিপ্রাইভ করে, তাই তো আমি বললাম যে উনি করবেন, কারণ যেহেতু হি ইজ এ ভেরি বিগ স্টেক হোল্ডার অফ এ পার্টি, বুঝলেন? আমাদের বাংলাদেশটা হচ্ছে, আপনার মনে করেন বিএনপি হচ্ছে বাংলাদেশের একটি বৃহৎ পার্টি। আচ্ছা, এই জন্য আমি বলেছি যে চায়নাও তো আমন্ত্রণ জানানো, এনসিপির প্রধানকে তো আর আপনার গণ অধিকারের নূর সাহেবকে তো আর চায়না 30 সেকেন্ড বলি, মিটিং করেছেন এবং দুইজন বিএনপি এবং উপদেষ্টা পরিষদ সম্মিলিতভাবে যখন এই বার্তা প্রকাশ করেন, বার্তা প্রকাশ করেন, সেটা হচ্ছে ভুল। আচ্ছা, ভুল প্রজ্ঞাপন তো একসাথে দিচ্ছেন, শেষ করতে হবে প্লিজ। মনে হচ্ছে যে বিএনপি এবং তারেক রহমান ছায়া প্রধানমন্ত্রী। ওকে, 2 মিনিট। হ্যাঁ, তারেক রহমান, এটা আপনাদের জন্য, এটা আমাদের, আমরা এটার উত্তর দেওয়ার দরকার নাই, কারণ আমাদের কাছে এসেছেন ডক্টর ইউনূস সাহেব, আমরা ওনার কাছে যাই না। সো আমরা উই আর প্রিভিলেজড, উনি এসেছেন দেশের সমাধানের জন্য, আমরা সমাধান করে দিয়েছি। এখন এখানে কার মানে কে কতটুকু ডিপ্রাইভ হলো, দ্যাট ইজ নট আওয়ার কাপ অফ টি, এটা ডক্টর ইউনূস সাহেব জানেন। এবং বাংলাদেশে যারা আপনারা রাজনীতি করেন, আপনারা যদি মনে করেন রাজনৈতিকভাবে কোনো ডিফারেন্স মেক করার ক্ষমতা রয়েছে, তাহলে আপনারা ডক্টর ইউনূস সাহেবের এগেইনস্টে আন্দোলনে নামেন, নেমে আপনারা করে দেখান, কথা বলছি। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে, একজন কলার বলেছিলেন যে, ওই যে কলার বলেছেন যে নাসিম সাহেব এখনই বলছেন ডক্টর ইউনূস সাহেবকে দীর্ঘদিন ক্ষমতায়। ফারুক সাহেব, আপনার মনে আছে এখানে 111-এর সময় আমরা অনেক টকশো করেছি, এখানে বসে আমি হিউমিলেট হয়েছি। একজন কলার ফোন করে বলেছেন এই লোক এখনো, যখন মঈন ফখরের এমন অবস্থা, আমাদের আমি বাংলা জাতি হিসাবে আমরা খুব আবেগী, হ্যাঁ, যেই আসে সেই আমাকে মানে শোনায় সোহাগ, মানে ওই দিয়ে দেবে। আমাকে এখানে বলে একজন কলার, আপনার এখানে লাইভে বলেছিল যে এই লোকটা যে এখনো বিএনপি করে, একে ডিপোর্ট করা হোক বাংলাদেশে, বলেছিল না?
এখনো আর বাংলাদেশের মানুষ ওই মঈন ফখর এখন আবার ওই মঈনুদ্দিন নাকি আমেরিকায় গিয়ে আপনার ওই সাধারণ কাজ করে, হ্যাঁ এদেরকে ভুলে গেছে আবার আমাদের দেশের লোক। ওই এখন ডক্টর ইউনূস এসেছে, ওই ডক্টর ইউনূসকে নিয়েও পাগল, এই যে এখন কথা বলা যায় না টক শোতে এসে যেটা বলে নির্বাচন চাই নির্বাচন। আরে বাবা 17 বছর মানুষ রক্ত দিল, 17 বছর বিএনপি আন্দোলন করলো কি ওই আপনার তৃতীয় পক্ষ ক্ষমতায় থাকার জন্য না জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য? আরে আমাদের কথা হচ্ছে আমরা কি বলছি যে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেন ডক্টর ইউনূস সাহেব? আপনি দেখুন এত কথা হয় সংস্কার নিয়ে, কিন্তু বিএনপি সর্বপ্রথম সংস্কারের কথাটা বিএনপি বললো 31 দফা দিয়ে। কোন দলের বুকের পাটা কতটুকু রয়েছে এই বাংলাদেশের হিস্ট্রির মধ্যে অনেক বেসরকারি তো দেখলাম। প্রথম প্রস্তাব দেশনায়ক আমার লিডার তারেক রহমান সাহেব নিয়ে আসলেন যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, যেখানে আপনি দেখুন মালয়েশিয়ার ডক্টর শুনেন আমরা 18 নাসিম ভাই 31 দফা বিএনপির একা ছিল না, এটা ওই সময় যে অ্যালায়েন্স ছিল সবার জন্য। why you to cite to always আমাকে বলতে দেন, আমরা শেষ করতে হবে, নিউজ আছে ফারুক সাহেব বলে ফেলেন, আমাদের তো সমস্যা হয়ে যায় এখানে। শুনেন আমাদের 31 দফার যেটা আমাদের ছিল প্রথম 27 দফা, এটা এসেছিল 18 তে। 18 ইলেকশনের সময় আমরা যে রূপরেখা দিয়েছিলাম সেখানে আমি আপনাকে বলি যে আমরা ওই যে এই 2বার এসে প্রধানমন্ত্রী হতে পারবেন না, তারেক রহমান সাহেবের বয়সী কত, কিন্তু উনার মধ্যে যদি দেশপ্রেম থাকতো না, উনি যদি নতুন বাংলাদেশের চিন্তা করতেন না, তাহলে এই যে একটা জিনিস চেঞ্জ হয়ে আসলে 2বার এসে প্রধানমন্ত্রী হতে পারবে না, এটাতে বিএনপি সবচেয়ে বেশি লস। কারণ একমাত্র আওয়ামী লীগ এখন ক্ষমতাতেও নেই, বিএনপি কিন্তু আসার যদি আপনি সাধারণ চোখে যদি আপনি দেখেন বিএনপি বারবার আসার কথা, কিন্তু কে এই প্রস্তাবটা নিয়ে আসলো? কে এই প্রস্তাবটা নিয়ে আসলো যে আদালতকে আপনার 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 নিরপেক্ষ রাখতে হবে? আমাদের যে 31 দফার যে প্রত্যেকটা যদি দফাগুলো আপনারা দেখেন সংস্কারে 70% সেখানে চলে এসেছে। আমার কথা হচ্ছে সংস্কার নিয়ে এত কথা হয়, আপনার প্রথম প্রশ্ন দিয়ে আমি আমার কথা শেষ করে ফেলবো যে আপনি বলেছিলেন এই সরকার উপরে কতটুকু হ্যাপি। আমি বলেছিলাম যে আই ডোন্ট ইভেন, আমি হ্যাপি এই কারণেই কারণ আমি ওই সরকারের কাছে এক্সপেক্টই করি না বেশি, কারণ ইন্টারিম গভর্নমেন্ট। কিন্তু কুইক করে বলতে হচ্ছে যে আমার দুঃখ এই জায়গায় যে এই সরকার সাধারণ একটা জিনিস শহীদদের তালিকা সেটা এখন করতে পারলো না আজকে আমরা 1 জুলাই, এটা হচ্ছে সরকারের ব্যর্থতা। দ্বিতীয়ত ব্যর্থতা আমার দুঃখ হচ্ছে ওই জায়গায় যে আহতদের চিকিৎসা, আজকেও দেশপ্রেম খালেদা জিয়া বলেছেন আহতদের তালিকাও হয় না, এদের চিকিৎসা প্রপারলি হয় নাই, এটা হচ্ছে আরেকটা দুঃখ। আর হচ্ছে আপনার আওয়ামী লীগের বিচার 1 বছর চলে গেছে, এখন ওই সরকার আওয়ামী লীগের বিচার করে নাই, এটা হচ্ছে এই সরকারের প্রতি আমাদের আরেকটা সাধারণ মানুষ করতে পারতো। আমি ধন্যবাদ। রাষ্ট্রীয় কথা হচ্ছে ভাই বলেছিলেন বাগের পিঠে যাতে সোয়ার বিএনপি না হয়, বাগের পিঠে বিএনপি সোয়ার না হওয়ার কারণেই 31 দফা দিয়েছে। বাগের পিঠে বিএনপি সোয়ার না হওয়ার কারণেই মানে উদ্দেশ্যেই আপনার মনে করেন যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থেকে শুরু করে যতটা সংস্কারের 70% ছিল আগে, এখন 90% কিন্তু বিএনপি নিয়ে নিচ্ছে। সংস্কার কেন করেন না? এক বছর চলে গেল, যে সংস্কারগুলো ফারুক সাহেব শুধু একটা কথা বলি, যে সংস্কারগুলো অলরেডি ডান, মনে করেন এবি পার্টি থেকে শুরু করে মনে করেন এরা থেকে শুরু করে জামাতে আমরা সবাই মেনে নিলাম, সেই সংস্কারগুলো তো করা হচ্ছে না। ধন্যবাদ। আমি শুধুমাত্র আগামীতে কেমন চাই, আমরা কি চাই 30 সেকেন্ডে বলবেন শেষ কি চাই? আমি শহীদদের পক্ষ থেকে চাই শুধু আওয়ামী লীগের ফ্যাসিস্টিজমের বিচার হোক। ধন্যবাদ। কি চাই আমরা? একটি স্বাধীন সার্বভৌম এবং স্বনির্ভর বাংলাদেশ। থ্যাংক ইউ। কি চাই আমরা? একটা জুলাই চার্টার চাই যে পরিবর্তনগুলো করবেন, এটাতে সব দল সাইন করে যাতে এখান থেকে কেউ ডেভিয়েট না হতে পারেন। থ্যাংক ইউ। নাসিম সাহেব কি চাই আমরা? বাংলাদেশের ইতিহাসে আর কখনোই যাতে কোনো স্বৈরাচারের জন্ম হয় না, সেটা যদি আমার দল থেকে হয় আমি প্রথম ব্যক্তি দাঁড়াবো এর বিরুদ্ধে। বাংলাদেশের কখনোই আর যাতে স্বৈরাচারের জন্ম হয় না, বাংলাদেশের যাতে ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠিত। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম 4 জন অতিথির সাথে, অনেকে লাইনে বসে আছেন, আপনাদের আজকে অনেক কম সময় দিয়েছি বিকজ ওনারা 4 জনই ভালো স্পিকার এবং কথা বলতে চাচ্ছেন, আমিও কথা শুনতে চাচ্ছি, আপনাদেরকে শোনাতে চাচ্ছি। এবং আমরা যে জিনিসটি চাই, যে 4 জনের লাস্ট কথাটাকে আমরা চাই, লাস্টে যে ওনারা 10 সেকেন্ড করে কথা বলছেন, এটা প্রবাসীদের কথা, এটা বাংলাদেশিদের কথা, এটা আমাদের মনের কথা। এবং আমরা চাই সরকার, বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ প্রত্যেকটি দল এটাই চাইবেন। যাই হোক, ভালোর প্রত্যাশায়, সুন্দরের প্রত্যাশায়, গণতন্ত্রের প্রত্যাশায় এবং সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা আমরা সবাই চাই। 1 বছর পরে আবারও আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।